এটা শেখ হাসিনা টের পাইছে। শেখ হাসিনার উদাহরণ আপনাদের ওটা মাথায় রাখা উচিত। জনগণকে ত্যাগ করতে কোনো সমস্যা নাই। আমার জন্য বিএনপি অপরিহার্য না, বিএনপির জন্য আমি পাবলিক অপরিহার্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কাজে তারা কেন এগুলি করে কেউ কোনো জবাব দেবে না। আমার ইচ্ছা আমি চাইলাম, কারণ আমি দলের মহাসচিব, আমি দলের নেতা, আমি এই দেশের হর্তাকর্তা, আমি প্রধান উপদেষ্টা, আমি যেটা বলবো এটা কেন কেন প্রধান উপদেষ্টাকে এই এপ্রিল নির্ধারণ করার জন্য কোনো বিশেষ এক্সপার্ট কমিটি করছিল? ভাই এইগুলি ভালো না। এগুলিকে আমি মনে করি যে এরা এই মানসিকতা নিয়ে এরা আবার সংস্কারও করতে চায়। কিন্তু এই বৈঠকের ফলে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা কি কেটেছে বলে মনে কার করেন? দূরত্ব তৈরি ছিল? বিএনপি এবং সরকারের মধ্যে তৈরি ছিল। বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমতেই পারে, তাতে কি আসে যায়? তাতে আমার কি আসে যায়? বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমানোর ফলে আমার যদি অসুবিধা হয় আমি ওটা নিয়ে আলাপ করবো। ফেব্রুয়ারি আমাকে বোঝান, আপনি ইলেকশনে আপনি ফেব্রুয়ারিতে দিচ্ছেন, মার্চ মাসে পরীক্ষা হবে। ইলেকশনের এই যেটা একটা বাংলাদেশ ইলেকশনটা মানে কি একটা উৎসব, পুরো মাস ব্যাপী উৎসব, 1 মাস 2 মাস ধরে উৎসব থাকবে। সেই উৎসবে পরীক্ষা ক্ষতি হবে না কেন? আপনার সুবিধা। তবে এগুলি তো কোনো কথা হলো না। মানে আমার কথা হলো কি, বলে যে আমরা জনগণের জন্য করতেছি, জনগণের কিচ্ছু করতেছে না, তারা সব নিজের জন্য করতেছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে দূরত্ব কমছে। দূরত্ব কমছে কি, তাতে লাভটা কি হয়েছে? ইলেকশন আজ হোক কাল হোক হবেই তো। ঢাকা দক্ষিণের যারা জনগণ তারা তো ইশরাক হোসেনকে ভোট দিয়েছে, ভোট দেয়নি? ভোট তো দিয়েছে। এবং সেই নির্বাচন ইশরাক হোসেন যে নির্বাচিত হয়েছে এটা তো আদালত কর্তৃক স্বীকৃত। দুইটা আদালত বলছে তাই সে নির্বাচিত হয়েছে। হাইকোর্ট বলেছে তার ওই আপনার ইলেকশন কমিশনের মানে করার পরে, গ্যাজেট করার পরে আর কিছু লাগে না। তো তাকে শপথ পালন হচ্ছে না কেন? আপনি এই ব্যাখ্যাটা আমাকে দেন। সরকার তরফে বলা হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হতে এখন মেয়াদটা এখন শেষ হয়েছে। আপনি আমাকে হাইপোথেটিক্যালি ধরেন তো, যে লোকগুলি ইশরাক হোসেনকে ভোট দিয়েছে তারা কেন ভোট দিয়েছিল? যে ইশরাক হোসেন 5 বছর মেয়র থাকবে, এটাই তো। ইশরাক হোসেন কয়দিন মেয়র ছিল? একদিনও না। একদিনও মেয়র ছিল না তো। তারপরও আমি ধরলাম যে তারা মনে করছে যে মেয়র না থাকুক, আমার দরকার নেই, আমার আইন আছে মেয়াদ হয়ে পর্যন্ত। তো মেয়াদের আগে হাইকোর্টের রায় হয় নাই? মেয়াদ শেষ হওয়ার আগে তো হাইকোর্টের রায় হয়েছে, তখন দিল না কেন? সরকার আইন অমান্য করছে এবং সেই রায় না মানাটাকে আদালত অবমাননা নয়? সরকার আদালত অবমাননা করেছে, তো সেইটা মানবেন না। উনি যে বসছে যে আমি জনগণের রায় নিয়ে আসছি, আমরা এটা হাসাহাসি করবো, এটা হবে না ভাই। আগে সরকারকে না হাসাহাসি করেন। একটা নাবালক উপদেষ্টা তার গোয়ারতুমির কারণে আজকে পুরো দেশের কাছে এই সরকার হাস্যকর হয়ে গেছে। জাস্ট হাস্যকর। সরকার আমার বলুন ভাই, সরকারের মতো অনেক লোক, আপনি নিজেও আইন বুঝেন, আপনি আমার বুঝান কোন আইনে তারা শপথ দিল না? বলুন তো আপনি আমাকে এটা ভাই। এই যে লোকগুলো সেখানে আছে ওই লোকগুলি ভোট দিলেও তো একটা মেয়র হয়ে যায়, তাহলে কেন দিবেন না আপনি দায়ী করতে? এই জ্ঞান নিয়ে, এই বুদ্ধি নিয়ে, এই মানে আপনার মানুষের প্রতি এই ফিলিংসটা নিয়ে আপনারা আসেন সরকার চালাইতে। এখন তো মেয়াদ শেষ, এখন কি করা? এখন আলাপ আগে পরের আগেটা শেষ করেন। আগেরটা বলেন, আগে তোর ও শাস্তি হোক। ধরলাম শাস্তি হলো, শাস্তি তাও দেখবো কি হয়। তখন কি এখন ইশরাক হোসেন যা করছেন আমি মনে করি ইশরাক হোসেনকে 5 বছরের জন্য মেয়র রাখা উচিত। এটা আমি পার্সোনাল, কারণ আমি তো আমার তো ভোটার আসে, আমি তো ওই এলাকার অধিবাসী। আমার এলাকায় যারা ভোট দিয়েছে ইশরাক হোসেনকে, তারা তাকে 5 বছরের জন্য ভোট দিয়েছে। আচ্ছা, ইশরাক হোসেনের এই মামলায় জিতলো কোন? আপনাদের সব জানেন কি কারণে জিতলো। মানে পয়েন্টটা কি ছিল? পয়েন্টটা ছিল যে তাপস সাহেব তার আপনার সংসদ সদস্যের পদত্যাগ না করে মেয়রের জন্য সে মনোনয়ন দিছে। তার মনোনয়নই অবৈধ। তার যদি মনোনয়ন অবৈধ হয়, ইশরাক হোসেন যদি 10টা ভোটে পায় থাকে, সে মেয়র ভাই। আচ্ছা, আপনারা আপনি দেখেন এই ট্রাইব্যুনালের মামলায় জয় হইয়া ডাক্তার শাহাদাত চট্টগ্রামে আছে কি হবে? ওটা কি হয়েছিল বলুন তো? ওটা তো আগেই তারা ঘোষণা করছে। দেখেন কতগুলি পয়েন্ট এখানে। আগেই তারা ঘোষণা করছে যে 12টা সিটি কর্পোরেশনের মেয়রশিপ বাদ। যখন নাকি শাহাদাত সাহেব যখন নাকি ইলেক্টেড হয়ে গেল, কার সঙ্গে কি লাইন করছে আমি বলতে পারবো না। ওই আগের যে নোটিশ প্রজ্ঞাপন ওটাকে আবার চেঞ্জ করছে।
চেঞ্জ করে বলছে 12টা না 11টা। তো এই 11টা চেঞ্জ করলো কেন? শাহাদতের কারণে। কিন্তু ওইটা আপনি চেঞ্জ করতে পারেন। যে আইনে যে কারণে শাহাদত হইতে পারলো, তো সেই কারণে ইশরাকের জন্য প্রযোজ্য হবে না কেন? একই ট্রাইব্যুনালের রায় কেন হবে না বোঝান আপনি আমার ভাই। আপনি এক চোখে তেল বেচবেন, এক চোখে নুন বেচবেন। এই দক্ষতা নিয়ে, এই সাম্যতা নিয়ে আপনি সামনে ইলেকশন করবেন? একজন অনভিজ্ঞ লোককে নিয়ে আসছে। আচ্ছা, সে যে এজাজ রে বাড়াইছে ওখানে ইয়েতে ঢাকা উত্তরে, এজাজ পাশে তো হিজবুত তাহরির মেম্বার, সে জেল খেটছে, সবাই জানে এটা নিয়ে রীতিমতো লেখালেখি হচ্ছে। এজাজে সে বাড়াইছে কোন যোগ্যতায় বোঝান আপনি আমারে? সে বলুক আমি একটা কমিটি করছিলাম, এই কমিটি ঠিক করছে এজাজ হলো বেস্ট ক্যান্ডিডেট হয়েছিল। উনার মনে হয়েছে এজাজ হওয়া উচিত, এই মর্মে সেকেন্ড চিঠিও লিখছে। ভাই এটা কি স্বৈরাচারী দেশটা কি? আপনি একজন লোক যখন স্বৈরাচারী, সে তাই বিদায় করছি, আপনি যা ইচ্ছা আপনি তাই করবেন। এই এখতিয়ার আপনি কে দিচ্ছে? জুলাই আন্দোলন দিচ্ছে আপনি এখতিয়ার যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো আলোচনা করবেন না, কোনো জবাব দিতে করবেন না, কোনো প্রশ্ন করলে উত্তর দিবেন না। হোয়াট ইজ দিস? ভাই এইগুলি প্রত্যেকটা লেখা, আমি বারবার বলি একটা কথা, এরা সবাই ক্ষমতায় গেলে না, সবাই মনে করে এই দিন অন্তহীন। এই দিন অন্তহীন না, দিন আবার আসবে, সেই দিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর অনেকে তো অবশ্য আগে যা দেখছে, আগের গভর্নমেন্টে বলছিলাম, তারা তো পলাইছে, এরা কি করবে আল্লাহ জানে। জি, ধন্যবাদ। জনাব ফয়েজ আহমেদ, সরকারের তরফ থেকে আসলে ব্যাখ্যাটা কি এই যে প্রশ্নগুলো তুলছিলেন? জি, প্রথমত হচ্ছে যে এটা নিয়ে এক ধরনের আইনি জটিলতা তো ছিলই যখন নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এই আইনি জটিলতার সূত্রপাতটা কিভাবে হয়েছিল? সূত্রপাত হয়েছিল জনাব ইশরাক সাহেব যেই পিটিশনটি করেছিলেন শুরুতে, সেটা হচ্ছে এই নির্বাচনটি বাতিল চেয়ে। পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী সময় তিনি যেই পিটিশনটি চেঞ্জ করে সেখানে করেছেন যে ওনাকে মেয়র হিসেবে ঘোষণার জন্য। এটাতে বলা হচ্ছে যে আইনের এক ধরনের ব্যত্যয় ঘটেছে। উনি এই বিচার চলা বা আইনি প্রক্রিয়া চলা অবস্থায় পিটিশন চেঞ্জ করে নিয়ে, এটা নিয়ে আলাপ আলোচনা, আপনারা আইনজীবী মানুষ, আপনারা আরও ভালো জানবেন, সেটা নিয়ে আলাপ আলোচনা আইনি বা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে ইলেকশন কমিশন একটা অপিনিয়ন চেয়েছে, অপিনিয়ন পাওয়ার আগে গেজেট প্রকাশ করেছে। এটা নিয়ে এক ধরনের টানাপোড়েন তো ছিল, আইনি আদালতের কাছে গিয়েছে, এরকম হয়েছে। তো সেই প্রক্রিয়া শেষ হতে হতে আদালত থেকে আবার নির্দেশনা নতুন করে আস্তে আস্তে ইন দ্য মিন টাইম ওই কর্পোরেশনেরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন জনাব আজকে যেটা খবরে দেখলাম যে জনাব ইশরাক সাহেব নিজে সংবর্ধনা নিয়েছেন মেয়র হিসেবে। তো সেটা কিভাবে হলো আমরা জানি না, তবে এটা এখনো আইনি প্রক্রিয়াটি আসলে যাচাই বাছাই করার বিষয় আছে। তাহলে নগর ভবনের উপরে সরকার নিয়ন্ত্রণ নেই এখন আমি এখানে একটা কথা বলি, সরকারের আসলে নিয়ন্ত্রণ নেই বলছেন কেন? সরকারের নিয়ন্ত্রণ আছে বলেই তো সরকার এই জিনিসগুলো নিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এখন নিয়ন্ত্রণ বলতে যদি আমরা এরকম বুঝি যে সে আসছে তাকে ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়া, এই ধরনের নিয়ন্ত্রণ তো প্রয়োজন নেই। এটা যেহেতু আদালত পর্যন্ত এটা সাবজুডিস হয়ে গেছে, সেখানে এটা একটা নিষ্পত্তি হওয়ার প্রয়োজন রয়েছে। যেমন আপনি ধরুন কথার কথা আমরা আসলে বলার সময় পর্যন্ত ওই যে নাগরিক সেবা এখন ইশরাক হোসেন যেভাবে চালাচ্ছেন বা যেভাবে চালাবেন বলে দাবি করছেন, সেটার ব্যাপারে আসলে সেটা নিয়ে সরকারকে ভাবতে হবে। এখন আজকের ঘটনার পর তো সরকারকে এটা নিয়ে নতুন করে ভাবতে হবে, সেটা তো অবশ্যই। আরেকটা বিষয়, ধরুন আমরা আদালতের প্রতি সম্মান দেখাই যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু, এই জায়গাটায় বলছি আদালত দিচ্ছে। আবার যখন আমরা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের এজাজের বিষয়ে কথা বলি, তখন যে ভাই বলছিলেন উনি হিজবুত তাহরির, ওনার একটা মিথ্যা মামলায় সেটা আদালত কোয়াশ করে দিয়েছে। আমরা তাহলে ওনাকে কিভাবে হিজবুত তাহরির বলি, যেটা মিথ্যা মামলা হিসেবে কোয়াশ হয়ে যায়? সেখানেও তো সম্মান দেখানো উচিত, এটা একটা প্রক্রিয়া। সুতরাং ধরুন এই আলাপগুলি যে আমাদের মধ্যে এক ধরনের, আমি বলবো যে এটা অনেকটা একটা এমন এক জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেটা আইন রাজনীতি সব মিলিয়ে। আবার আজকে যেটা নতুন করে আলোচনা হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে এই ঘটনা কি ইঙ্গিত দেয়? যদি আমি যদি এখানে খুব পলিটিক্যালি আমি আমার ব্যাকগ্রাউন্ড তো জার্নালিজম, আমি পলিটিক্যাল জার্নালিজম করেছি, সেই জায়গা থেকে যদি বলি, তা ওই বৈঠকের পর যদি জনাব ইশরাক তার দাবি থেকে হঠাৎ করে অল অফ এ সাডেন সরে আসে, তাহলে তো এটাও মিন করে যে এতদিন বিএনপি ওই দাবি আদায়ের জন্য এরকম একটা। সো এটার বাট অ্যান্ড হোয়াট অনেক কিছু আছে। সুতরাং আমাদের কাছে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছে, আইনিভাবে শেষ হতে হবে। আর আজকের যে পরিস্থিতি, সেটার পরে সরকার নতুন পদক্ষেপ বা নতুন কিছু হয়তো ভাবতে হবে, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নিশ্চয়ই ভাবছে। জি, ভিন্ন একটা প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে আগের 3 বিতর্কিত নির্বাচনে জড়িতদের নিয়ে তদন্ত
করার জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটার পরিধি কি হবে, আসলে কিভাবে কাজটা এগোবে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আগের 3 বিতর্কিত নির্বাচনে যারা নির্বাচনের সঙ্গে সরাসরি ভূমিকা পালন করেছেন তারা ইতিমধ্যে নানানভাবে আইনি পদক্ষেপের মধ্যে ঢুকে পড়েছেন, ধরেন দুর্নীতি দমন কমিশন সহ নানান প্রক্রিয়ায় ঢুকে পড়েছেন। কিন্তু আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে, ঐক্যমত্য কমিশন যে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে এতদিন ধরে আলাপ করছিল, সেই আলোচনার একটা কনসাইজ জায়গায় এসেছে যেটা সবগুলি রাজনৈতিক দলই মনে করছে যে ওই 3টি বিতর্কিত নির্বাচনে যারা ভূমিকা রেখেছে বা ওই নির্বাচনে কি হয়েছে আসলে এগুলি একটা তদন্ত হওয়া প্রয়োজন। সেই লক্ষ্যে একটি কমিটি গঠন করার জন্য আজকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এই কমিটিটি খুব দ্রুতই গঠন হবে, এর প্রক্রিয়া পরিধি সবকিছুই গেজেট আকারে নিশ্চয়ই প্রকাশ হবে, কি ধরনের কাজবাজ হবে। এটা কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হবে? নিশ্চয়ই সময়সীমা, যদি কমিটি করলে গেজেটে হয়তো সময়সীমা উল্লেখ করে দেওয়া হবে। এমনিতে তো ওভারঅলে আমাদের কাছে হাতে সময় আছে খুব কম, আর এই নির্বাচনগুলির ত্রুটি নিয়ে ইতিমধ্যে নানান ধরনের দেশি বিদেশি ফাইন্ডিংসও অলরেডি আছে, সেগুলি নিশ্চয়ই সহায়ক ভূমিকা পালন, এটা খুব বেশি সময় লাগার কথা না আর কি ওই বিবেচনা থেকে। এর বাইরে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করেছে এবং এক ধরনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে সামনের মাসের মাঝামাঝির মধ্যে জুলাইয়ের সনদ, এছাড়া প্রোক্লামেশন নিয়েও আলোচনা রয়েছে। এগুলোর আসলে অগ্রগতি কতটুকু? এগুলি বেশ ভালো অগ্রগতি রয়েছে। আপনি যদি ঈদের আগেই সর্বশেষ যে সব দলের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানেই এক ধরনের খুব ইতিবাচক সবার কাছ থেকে রেসপন্স। আসলে এই কথাটা মানে আমরা বারবারই বলছি যে আমরা যত যাই বলি না কেন, আমাদের পলিটিক্যাল অ্যারেনাতে মাঠে ময়দানে যে ধরনের আলাপ হোক না কেন, কিছু কিছু বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে মোটা দাগে কোনো দ্বিমত নেই। জুলাই প্রোক্লামেশন নিয়েও কোনো দ্বিমত নেই। অর্থে আমাদের এই যে ঘোষণাপত্রের যে বিষয়, জুলাই সনদ নিয়ে যে আলাপটা হচ্ছে, যে সংস্কারের ইস্যুগুলি নিয়ে, সেগুলি নিয়ে অর্থে কোনো দ্বিমত নেই। এখানে পরিষ্কার একটা জিনিসে আমরা সম্মত হতে পেরেছি রাজনৈতিক দলগুলি, সেটা হচ্ছে যে এই বিষয়গুলিতে সবাই সম্মত হবে সেগুলি চার্টারের মধ্যে চলে আসবে, আর যেগুলিতে সম্মত নেই সেগুলি রাজনৈতিক দলগুলি নিজ নিজ এজেন্ডা হিসেবে তাদের ইশতেহারে নিয়ে তারা জনগণের কাছে যাবে। সুতরাং এখন যেই রাউন্ডের আলোচনাগুলি চলছে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে, আশা করা যাচ্ছে যে এই মানে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই এটা শেষ হওয়ার মধ্যে দিয়ে জুলাই সনদ। আরেকটা নতুন ঘটনা, আজকে আইন উপদেষ্টা জানাচ্ছিলেন যে গুমের বিষয়ে আইন করা এবং স্থায়ী কমিশন করা, সেটার পরিধি আসলে কি হতো? ফাইন, এখানে আসলে এটা নতুন ঘটনা নয় এই অর্থে। এটা হচ্ছে আগস্টে গত মানে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই গুম সংক্রান্ত বিষয়ে দুটো সিদ্ধান্ত নিয়েছিল সরকার। একটি হচ্ছে যে একটি ইনকোয়ারি কমিশন করা, সেই কমিশন তো কাজ করছে, আপনি জানেন। সেই কমিশন ইতিমধ্যে 2টি ইন্টারিম রিপোর্টও পাবলিশ করেছে, সেই কমিশনের কাজ। আরেকটি হচ্ছে যে আমরা আমাদের গুমের বিচারের যেই প্রক্রিয়া প্রচলিত আইনে, এটা বিচারের ওই অর্থে কোনো সুযোগ না থাকায় একটি সেপারেট ল করার বিষয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে এখন জাতিসংঘ বেশ সহযোগিতা, আপনি দেখেছেন যে তাদের 2জন প্রতিনিধি আজকে এসেছে, তারা কথাবার্তা বলেছে। এটা একটা ভয়াবহতম অপরাধ। তো ওই জায়গাটা বিচারের জায়গা, আমি এতটুকু বলতে পারি শুধু, ধরেন গুম নিয়ে আমাদের 5 আগস্টের পরে আমাদের সমাজে, আমাদের গণমাধ্যমে যে ধরনের আলাপ আলোচনা হওয়া দরকার ছিল, নানান কারণে সেটা হয়নি। আপনার এই গুম সংক্রান্ত যে কমিশন, এই কমিশনের যে ফাইন্ডিংসগুলি যতটুকু আমরা গণমাধ্যমে শেয়ার করা গেছে, পুরোটা সম্ভব হয়নি। এর এভিডেন্স হিসেবে অনেক কিছু এখনই প্রকাশ হয়ে গেলে সমস্যা হবে এই কারণে। সেগুলি দৃশ্যই আসলে ভয়াবহ। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে মানুষগুলিকে কিভাবে হত্যা করা হয়েছে, কোথায়। এর আগে আয়নাগর যখন ভিজিট হয়েছে সে সময়কার বর্ণনা আপনারা জানেন। এত এক ভয়াবহতম ঘটনা, এটা পৃথিবীতে যতগুলি অপরাধকে ধরা হয় তার মধ্যে অন্য শীর্ষ অপরাধ যেগুলি, তার মধ্যে একটিকে ধরা হয়। এমন একটি ঘটনা নিয়ে আমাদের এখানে অনেকটা, কি কারণে জানি না, অনেকটা মানুষ, গণমাধ্যমে অনেকটা নিশ্চুপ ভূমিকা পালন করছে, এটা ভুলে যাওয়ার চেষ্টা করছে, এটা ভুলে যাচ্ছে। এটা ভুলে যাওয়া উচিত নয়। এই বিশেষ করে একটি আশার দিক হচ্ছে যে যদি আমরা মানে এভাবে চিন্তা করি যে আগামীতে যে সরকার গঠন হবে, এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে সেদিকে সবচেয়ে বেশি হয়তো বিএনপি এগিয়ে আছে। আর গুমের শিকার ব্যক্তিদের দিকে যদি আপনি তাকান, এই দলটি থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। সুতরাং গুমের বিচার কার্যক্রমটা যদি খুব মানে সুনির্দিষ্টভাবে শুরু করা যায় ভালোভাবে, এটা একটা গতি পাবে, কারণ বিএনপি গুমের সবচেয়ে বড় ভিকটিম আসলে। জি, ধন্যবাদ। রবিন ফারহানা, আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত এই গুম একটা বিষয়, জুলাই গণহত্যার বিচারের বিষয় সামনে রয়েছে, এছাড়াও সংস্কারের অন্যান্য বিষয় নিয়েও বিস্তর আলোচনা রয়েছে। বিএনপির তরফ থেকে আসলে কতটুকু সংস্কার আপনারা নির্বাচনের আগে দেখতে চান, কতটুকু আপনারা নির্বাচনের পরে করা উচিত বলে মনে করেন? আমাদের দল থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নির্বাচন সংক্রান্ত একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করবার জন্যে নির্বাচন কমিশন সহ অন্যান্য যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার
সেগুলো দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে হবে এবং নির্বাচনের আগেই সেগুলো করে ফেলতে হবে। সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, নির্বাচন কমিশনের যেই আইনগুলো আছে সেগুলো দেখা, আরপিওতে যদি কোনো জায়গায় সংশোধন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হয় সেটা করা, এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের মধ্যে যেই সংস্কারগুলো সেগুলোকেও যদি নির্বাচনের আগে যেই অংশটুকু করা প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটুকু করা, এটুকুই আমাদের প্রত্যাশা। সংবিধান সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে এবং সংবিধান সংস্কারের ব্যাপারে দলগুলো অনেক জায়গাতেই দেখা গেছে একমত হয়েছে, আবার বেশ কিছু জায়গাতে তারা দ্বিমত পোষণ করেছে। সো সেই জায়গাটা যতদিন পর্যন্ত পার্লামেন্ট গঠিত না হয় এবং 2/3 পার্লামেন্টেরিয়ান একমত না হয়, সেই জায়গাগুলোতে তো আসলে সংবিধানের পরিবর্তন আনাটা এই মুহূর্তে সম্ভব নয়। জুলাই চার্টারের ব্যাপারে যেটা ফয়েজ ভাইও বললেন, দলগুলো মোটামুটি একমত হয়েছে, দফায় দফায় সরকারের সঙ্গে দলগুলোর বৈঠক হয়েছে, দলগুলোর নিজেদের মধ্যে মত বিনিময়ের সুযোগ ছিল। সো সকল কিছুর বিবেচনায় সনদটা জুলাইতেই সম্ভবত হতে যাচ্ছে। সো তারপরে আসলে এনসিপির একটা দাবি ছিল যে জুলাই সনদের পরে নির্বাচনটাও ফেব্রুয়ারিতে, সেটাও জুলাই সনদের অনেক পরে। সো আমার মনে হয় না যে এই মুহূর্তে, অ্যাটলিস্ট আমি সাদা চোখে যেটুকু দেখতে পাই, রাজনীতির মাঠটা অনেকটাই স্থিতিশীল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি মনে করি এই মুহূর্তে প্রাইম কনসার্ন হওয়া উচিত নির্বাচন। যারা নির্বাচন করতে চায় তাদের আসলে এই মুহূর্তে হাতে আছে 8 মাস, অন্য কোনো চিন্তা আসলে এই মুহূর্তে করবার সময় নাই। কিন্তু লন্ডন বৈঠকের পরে যে যৌথ সংবাদ সম্মেলন, সেখানে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে একটা যৌক্তিক অগ্রগতির কথা বলা হচ্ছে, সেটা আসলে বিএনপির বিবেচনায় কি? দেখুন, আমরা বিচারের ব্যাপারে এটা আমরা যারা বাংলাদেশে বাস করি, বাংলাদেশের নাগরিক, বিশেষ করে আমি এবং আপনি, আমরা ওতপ্রোতভাবে বিচার অঙ্গনের সঙ্গে যুক্ত। একটা মামলার জন্ম থেকে শুরু করে একটা মামলার শেষ হওয়া পর্যন্ত এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। দেখুন মনসুর, আসলে আপনি বিচারের অগ্রগতি বলতে কোনটাকে ধরবেন? আপনি কি এফআইআর দায়েরকে বোঝাবেন, চার্জশিটকে বোঝাবেন, নিম্ন আদালতের রায় বোঝাবেন, উচ্চ আদালত বোঝাবেন, অ্যাপেলেট ডিভিশনে যাবেন, রিভিউ পিটিশন পর্যন্ত চিন্তা করবেন? কত দূর আপনি আসলে ভাববেন? সো বিচারটা আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে, যেটা রিজনেবলি। যৌথ সংবাদ সম্মেলন তো একটা কোনো সমঝোতার ভিত্তিতেই হয়েছে, সেখানে আসলে আপনাদের অবস্থানটা কি? আপনারা আসলে কোন বিবেচনায় এই শর্তটা মানছেন? দেখুন, আমরা যেটা বলেছি যে বিএনপি এই 15 বছরের সবচেয়ে বড় ভিকটিম। এটা কিন্তু আজকে ফয়েজ ভাইও একই কথা বললেন যে বিএনপির মতন নির্যাতিত আর কোনো পলিটিক্যাল পার্টি হয় নাই, এবং বিএনপি নির্যাতিত হয়েছেই আওয়ামী লীগের দুঃশাসনের দ্বারাই। বিএনপির চেয়ারপারসন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, মহাসচিব, একেবারে তৃণমূলের যেই ওয়ার্ড কমিটির যেই সদস্য, একই রকম অবস্থায় প্রত্যেককে ফেলা হয়ে যায়। সো বিচারের ব্যাপারে আমার মনে হয় বিএনপির চেয়ে বেশি সক্রিয় আর কারো পক্ষে হওয়া সম্ভব না। বিএনপি সক্রিয় হবে, তবে একই সঙ্গে আমি আশা করব এবং আমি বিশ্বাস করি বিচারটা নিউট্রালি এবং যার যা অপরাধ সেই অনুযায়ী বিচার হবে। আমরা যেমন মানে এই সরকারের মানে আওয়ামী লীগের পতনের পর গণহারে হত্যা মামলা হতে দেখেছি, আমরা দেখেছি আইনজীবীদের অনেক সময় বাধা দেওয়া হয়েছে মামলা লড়তে। এই বিষয়গুলো না দিন শেষে আওয়ামী লীগকেই শক্তিশালী করবে, দিন শেষে আওয়ামী লীগের মামলাগুলোকেই জনগণের চোখে হালকা করে দিবে। সো আমার মনে হয় সরকারি যেই থাকুক, যেই আসুক, তারা বিষয়গুলো বিবেচনায় নিয়েই যাতে একটা ফেয়ার ট্রায়াল হয়। আওয়ামী লীগ যে অপরাধ করেছে মঞ্জুর, তাতে একটা ফেয়ার ট্রায়াল যথেষ্ট, তাদের টপ লিডারশিপ থেকে শুরু করে তাদের একেবারে কর্মী লেভেলের প্রত্যেককে বিচারের আওতায় আনবার জন্য। এটার জন্য তাদের মানে ম্যাস পিপলের কাছে কোনো রকম সিম্প্যাথি তারা পায়, এইরকম ঘটনা না ঘটালেও আমার মনে হয় ভালো হয়। এর পাশাপাশি আগে যে 3টি নির্বাচন নিয়ে তদন্তের কথা বলা হচ্ছে, সেটার ব্যাপারে আপনি কি ভাবছেন? গত যে 3টি 14, 18 এবং 24-এর নির্বাচন, এই 3টি নির্বাচন কমিশনে যারা ছিল তারা হচ্ছে প্রাইম রেসপন্সিবল। তাদেরকে প্রত্যেককে নির্বাচন কমিশনের 5 জন করে কমিশনার সহ যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। একই সঙ্গে সেই সময় যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে, সেটা ওসি থেকে শুরু করে ইউনো থেকে শুরু করে যারা মাঠ পর্যায়ে এই 3টা নির্বাচনের দায়িত্ব পালন করছে, তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। এবং
লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা অবাক হয়ে দেখেছি আমাদের বিচার বিভাগ, আমি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এটা আমি বলছি না, বাট আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে বিচার বিভাগ 3টা নির্বাচন এরকম হয়ে গেল, সুমোটো একটা রুল ইস্যু হলো না কোনো বেঞ্চ থেকে যে এই রকম কারচুপিপূর্ণ নির্বাচন হয়েছে, সরকার যেন জবাব দেয়, নির্বাচন কমিশন যেন জবাব দেয়। সুমোটো একটা রুল কি হতে পারতো না? আমি আপনার কাছে অ্যাডভাইস চাইছি মনজুর, অ্যাজ এ লয়ার হোয়াট ডু ইউ থিঙ্ক, একটা সুমোটো রুল কি আমরা পেতে পারতাম না? কিন্তু এই যে দায়িত্ব যারা নিয়েছিলেন এই নির্বাচনের সময়, সেখানে তো একেবারে প্রিজাইডিং কর্মকর্তা পর্যন্ত আছেন যারা বিভিন্ন স্কুলের শিক্ষক একদম। বা অন্যান্য ব্যাংকে চাকরি করেন, আপনি কি তাদের উপরেও একই পরিমাণ দায় দিচ্ছেন? না, তারা অর্ডারটা এক্সিকিউট করেছে, কিন্তু ওই যে আমি বলেছি অর্ডার এসছে একদম টপ থেকে, টপ এবং যারা ডিসিশন মেকিং এ ছিল তাদের কাছ থেকে। সো তাদেরকে তো, তারা তো অলরেডি হত্যা মামলার আসামি এবং তাদের নির্দেশেই এই গণহত্যা চালানো হয়েছে। সো তাদের বিরুদ্ধে সেই মামলা যেমন চলবে, একই সঙ্গে নির্বাচনে কারচুপি করা নির্দেশ দেয়া, এবং প্রত্যেকটা এমপি যার যার এলাকায় তার মতো করে সাজিয়ে নিয়েছে, তার মতো করে মানে কারচুপি করেছে। সো আমার মনে হয় না যে এই 3টা নির্বাচনে যারা সরকার পক্ষ থেকে এমপি হয়েছে, সরকারি দল থেকে এমপি হয়েছে, তাদের কেউ বিচারের আওতার বাইরে থাকবে। জি, ধন্যবাদ।